কাল অনেক গভীর রাতে প্রধানমন্ত্রী মশাই এসেছিলেন। সে কি? কেন? তখন তখন অনেক গভীর রাত। প্রধানমন্ত্রী মশাই বললেন, দেখুন, প্রাসাদের পরিস্থিতি এক ভিন্নতর দিকে যাচ্ছে। খনাকে এই প্রাসাদ থেকে তথা এই সিংহল থেকে সরাতে হবে। বহু দূরে কোথাও সুরক্ষিত রাখতে হবে, যার খবর কেউ জানবে না। গোটা সিংহলে মিহির ছাড়া সেটা আর কেউ করতে পারবে না। আমি অনেক করে বললাম আপনি এখানে নেই, আমার পক্ষে এত বড় একটা বিষয় অনুমতি দেওয়া সম্ভব না। কিন্তু প্রধানমন্ত্রী মশাই এমন ভাবে বললেন, আর মিহিরও এতটা চাপ দিল যে। মিহির, এই বিষয়ে অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দুঃখিত মা, তাহলে এই জীবনে প্রথমবার তোমার কথা অবাধ্য তাহলে আমাকে হতে হবে। মিহির, তোমার মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। কিন্তু মা, তুমি যাই বলো না কেন, আমি এই কাজ করবই। মিহির, আমাকে কেউ আটকাতে পারবে না মা, আমি যাবই। মিহির, আমি কিছু বোঝার আগেই প্রধানমন্ত্রী মশাই মিহিরকে নিয়ে চলে গেছে। কি বলছো কি তুমি? আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি কিছু বোঝার চুপ আগে। করো। তোমার সামনে একটা এরকম ঘটনা ঘটলো, তাতে তুমি অনুমতি দিয়ে দিলে? তুমি কি বদ্ধ উন্মাদ? আসলে প্রধানমন্ত্রী মশাই এমন ভাবে বললেন যে। নিজের সন্তানের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে তুমি এই রকম একটা সিদ্ধান্ত নিতে পারলে? তোমার কি বিচার বুদ্ধি সব লোপ পাচ্ছে নাকি? শান্ত হন স্বামী, আমি কিছু একটা না, এখন মনে হচ্ছে আমার তুমি মিহিরের মা নও। কারণ কোনো মা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে না। স্বামী শুনুন, প্রধানমন্ত্রী মশাই কথা দিয়েছেন মিহিরের কোনো রকম ক্ষতি হবে না। আর তাতেই তুমি অনুমতি দিয়ে দিলে? তোমার লজ্জা করে না? তুমি আমার সন্তানের জননী নও, হত্যাকারী। স্বামী, দোহাই আপনার, ঈশ্বরের দোহাই, আপনি এরকম ভাবে বলবেন না, তাহলে যে আমার বেঁচে থাকার কোনো অর্থই থাকবে না। পা ছাড়ো। আমি এক্ষুনি মহারাজের কাছে যাব, গিয়ে ওনাকে সব বলবো। যদি তাতে মিহির রক্ষা পায়। আমি এখনো ভাবতে পারছি না তুমি আমার সন্তানকে দিয়ে রাজদ্রোহিতা করালে। না না স্বামী, আপনি যতক্ষণ না আমাকে ক্ষমা করবেন আমি এখান থেকে সরবো না। ক্ষমা? তোমাকে? পা ছাড়ো, যেতে দাও। কি ব্যাপার? আপনি আপনি আবার কেন এসেছেন? কি বোঝাতে এসেছেন? কিছু বোঝাতে নয়, আমি সত্যিটা আপনাকে উপলব্ধি করাতে এসেছি। দেখুন, আমি শিশু নই, তাই দয়া করে আমাকে ছেলে ভোলানো কথা বলবেন না। না, তা কেন বলবো? ছেলে ভুলানো কথা যেটাকে আপনি বলছেন, সেই সত্যিটার সমার্থ আপনাকে উপলব্ধি করতেই হবে। আপনি একজন বিচক্ষণ রাজনীতিক, আপনার বাকপটুতা আছে, কিন্তু সেই পটুতা একজন পিতাকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নয়। পিতা? আচ্ছা, মিহিরের পিতা হিসেবে আপনি বিচলিত হচ্ছেন, কিন্তু আরেকজন পিতা যে কতটা কষ্ট পাচ্ছেন সেটা আপনি একবার উপলব্ধি করবেন না? কার কথা বলছেন আপনি? মহারাজের কথা। খনার বিবাহ নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে সেটা আপনাকে একবারও নাড়া দেয় না? মনে হয় না এতে একজন পিতার হৃদয় কতটা চূর্ণ হয়? কিন্তু মহারাজ তো নিজেই এই বিবাহে সম্মতি দিয়েছেন। হ্যাঁ, তা দিয়েছেন, কিন্তু মহারাজের বিশ্বস্ত সাথী হিসেবে আপনি কি একবারও মহারাজের হৃদয়ের ভিতরটা দেখতে চাইবেন না? দেখুন, আমি আপনার সাথে কোনো বিতর্ক করতে চাই না। আমি চাই মহারাজের বিশ্বস্ত থাকতে, তাই এই পুরো ঘটনা ওনাকে জানানো আমার কর্তব্য। না, তা নয়। আপনি যদি সত্যি মহারাজের বিশ্বস্ত হন, শুভাকাঙ্ক্ষী হন, তাহলে এই ঘটনাটা সম্পূর্ণ গোপন করে যাওয়াটাই হবে আপনার কর্তব্য। আপনি কেন তখন থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন?
আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু আপনাকে যে আমার সঙ্গে কথা বলতে হবেই রাজপুরোহিত মশাই। কন্যিমা কারোর অনুমতি না নিয়েই খনার সাথে চালুক্য রাজকুমারের বিবাহ স্থির করে ফেললেন। একবারও ভাবলেন না এই বিবাহে খনার মঙ্গল হবে কিনা। সে তো মহারাজা রানীমাই ঠিক করবেন, কারণ খনা ওনাদের সন্তান। খনা আপনাদের সন্তান তুল্য নয়? খনার প্রতি আপনাদের কোনো দায়িত্ব নেই? খনার দ্বারা কি আপনারা কোনোদিন উপকৃত হননি? কখনো কি মনে হয় না কন্যা সন্তান হলে ঈশ্বর যেন সব পিতা মাতাকেই খনার মতো সন্তান দেন? কি বলুন, মনে হয়নি কখনো? খনা ভাগ্যলক্ষ্মী কিনা তার পরীক্ষা হবে এখন। ওর জীবন সুরক্ষিত করতে যদি আপনাদের কিছুটা অবদান থাকে, তাহলে সমস্যাটা কোথায়? আর আমার সন্তান, তার কি হবে? মিহির ফিরলে তো সবাই ওকেই দোষারোপ করবে তখন। সে দায়ভার সম্পূর্ণরূপে আমার রাজপুরোহিত মশাই। আমি কথা দিচ্ছি, ঈশ্বরের নামে শপথ করছি, আমি বেঁচে থাকতে মিহিরের নাম এই বিষয়ে কোনোভাবেই জড়াবে না। আর আর আপনারাও বলবেন যে কাল দ্বীপপ্রহরের পরেই মিহির অনুরাধাপুরমের বাইরে চলে গেছে, 2-3 দিন পরে ফিরবে। ততক্ষণে আমি এদিকে সব ব্যবস্থা করে ফেলব। আর জেনে রাখুন, ওরা যে দ্বীপে থাকবে সে দ্বীপে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। তাহলে আমি এখন আসি। আশা করি এই বিষয়টা আমি আপনাকে উপলব্ধি করাতে পেরেছি রাজপুরোহিত মশাই। আপনি? আর দ্বিতীয় কোনো উপায় না দেখে আসতে বাধ্য হলাম। বাধ্যবাধকতার কথা কেন বলছেন আপনি? এই প্রাসাদে আপনার যখন খুশি আপনি তখনই আসতে পারেন। ক্ষমা করবেন, এবার খুব একটা খুশি হয়ে আমি এখানে আসিনি। অর্থাৎ? অর্থাৎ আপনি কি কিছুই বুঝতে পারছেন না কেন আমি আজ প্রাসাদে এসেছি? না মানে, আপনি কি খনার বিবাহ নিয়ে? দেখুন, আশ্রমে আমি খনা আর মিহিরের মধ্যে এক বিশেষ যোগবন্ধন দেখেছিলাম, আর সে কথা আমি আপনাকেও জানিয়েছিলাম। কিন্তু আপনি কিছুই বললেন না, উপরন্তু চুপ করে থাকলেন। আসলে খনার বিবাহ এদেশের রাজনৈতিক আলোচনার বিষয়গুলির মধ্যে একটি। আর প্রাসাদের নারী হিসাবে আমি তো বিশেষ কিছুই বলতে পারি না। মানছি, কিন্তু প্রাসাদের অন্তঃপুরেও কি নিষ্ক্রিয় থাকা আপনাকে মানায়? প্রাসাদের অন্তঃপুরেও কি আপনি কিছুই বলতে পারবেন না? আপনি তো জানেন এই প্রাসাদের অন্তঃপুর কতটা বিষাক্ত। তাই আমার পক্ষে কোনো কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার জন্য আপনি চুপ করে থাকলেন। আচার্যদেব এবং দেবী বসুন্ধরা তো... কি হলো, চুপ করে গেলেন কেন? আচার্যদেব বা দেবী বসুন্ধরা কি কিছু বলেছেন? খুব স্বাভাবিকভাবে ওনারা খনার বিবাহ মেনে নিতে পারছেন না। ওনারা খনাকে নিয়ে ভীষণ ভীত, আর দেবী বসুন্ধরা তো ভীষণভাবে ভেঙে পড়েছেন। সে কি? খনার ধর্মপিতা ধর্মমাতা হিসাবে ওনারা নীরব দর্শক হয়ে রয়েছেন। এটা ওনাদের কাছে কতটা যন্ত্রণাদায়ক বলুন তো? জানি জানি, আমি আমি সব জানি, কিন্তু
আর কোনো কিন্তু নয়, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনার চোখের সামনে খনার বিবাহ হয়ে যাবে, খনার শিক্ষা গ্রহণ ও সব কিছু নষ্ট হয়ে যাবে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই চিন্তাটা আমাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায়। কিন্তু আমার ভীষণ নিজেকে অসহায় বলে মনে হচ্ছে, ভীষণ অসহায় লাগছে। আমি যে কি করব? এই অসহায় কথাটা আপনার মুখে মানায় না। অসহায়তা একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আপনিও আক্রান্ত। সমাজে সবাই মনে করে যে নারীরা অসহায়, কিন্তু খনা এটা প্রমাণ করেছিল যে নারীরা অসহায় এবং অবলা নয়। ঠিক বলেছেন। মনের মধ্যে দৃঢ়তা কমে যাওয়ার অর্থই হলো আত্মসমর্পণ করা, আর আমি কিছুতেই আত্মসমর্পণ করব না। তাহলে প্রতিজ্ঞা করুন, আপনি অন্তঃপুরে থেকে খনাকে সর্বতভাবে সাহায্য করবেন। প্রতিজ্ঞা করুন। এ কি দেবী মীনাক্ষী, আপনি এখানে? ভাই কুমার, উনি বলছেন যে আচার্যদেব বা দেবী বসুন্ধরা খনার বিবাহের বিরোধিতা করেছেন। ওরা খনার বিবাহের বিষয়ে একমত নন। কি হলো প্রধানমন্ত্রী মশাই, কি ভাবছেন? মনের মধ্যে একটা অদ্ভুত দ্বিধা ছিল, একটা সংশয় ছিল। জীবনে প্রথমবার এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যার জন্য মনটা বড়ই অশান্ত লাগছিল। কিন্তু এখন আচার্য দেব এবং দেবী বসুন্ধরার কথা শুনে মনে বল পাচ্ছি। মনে হচ্ছে আমি যা করেছি তা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। তার মানে কি করেছো তুমি? এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যার ফল আমি নিজেও জানি না, তাই বারবার নিজেই নিজেকে প্রশ্ন করছি, কাজটা ঠিক করলাম তো? কোনো পাপ করলাম না তো? ভাই কুমার, ভাই কুমার, তোমার কথা কিন্তু আমার কাছে ধোঁয়াশার মতো লাগছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে আপনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যার জন্য আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন। যা ঘটেছে তা অত্যন্ত গোপনীয়, আর দয়া করে আপনারা মনে রাখবেন এই ঘটনার কথা যেন কেউ টের না পায়। কি ঘটনা? কোন বিষয়ের কথা বলছো তুমি? একটাই কথা ভাই কুমার, যে সিদ্ধান্ত তুমি নিয়েছো তাতে খনার কোনো বিপদ হবে না তো? ওর নিরাপত্তায় কোনো ব্যাঘাত ঘটবে না তো? না সমৃদ্ধি, সে ব্যাপারে তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো। খনার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়েছে, ওর কোনো বিপত্তি ঘটবে না। তবে তবে কি? তবে মিহিরের ব্যাপারে আমার দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। কেন? মিহিরের ব্যাপারে দুশ্চিন্তা কেন? আসলে যখন সবাই জানতে পারবে যে খনা প্রাসাদে নেই, খনার খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন সকলে এই একটা বিষয়ে তৎপর হয়ে উঠবে। আর কন্যিমা অত্যন্ত ধূর্ত নারী, তিনি তার বুদ্ধি দিয়ে ঠিক নিরূপণ করে ফেলবেন যে খনা এবং মিহিরের এই একসঙ্গে খুঁজে না পাওয়াটা পূর্ব পরিকল্পিত ঘটনা।
তাহলে তো খনার নিখোঁজের সম্পূর্ণ অপরাধ মিহিরের ওপর এসে পড়বে। সেটাই তো দুশ্চিন্তার কারণ সমৃদ্ধি। মিহিরের অনুপস্থিতির কারণটা আমাদের এমন যুক্তি দিয়ে সাজাতে হবে যাতে যাতে ওর ওপর কোনো আঁচ না আসে, মিহির যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। নিশ্চিন্ত থাকুন, মিহিরকে দোষী করার আগে আমি দিদিকে এই প্রাসাদে নিয়ে আসব। নিয়ে এসে বলতে বলবো চালুক্যরা এই প্রাসাদে আসবে, তাই তার প্রস্তুতির জন্য উনি এসছেন। কিন্তু মিহিরের ব্যাপারে কোনো প্রশ্ন যদি রেবতীকে করা হয়? রেবতী কিন্তু খুব সরল মনের মানুষ। এসব জটিল প্রশ্নের উত্তর রেবতী দিতে পারবে না। সেসব ব্যাপার আমি সামলে নেব। সত্যি এখন আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে যে আমাদের পরিকল্পনায় কোনো ত্রুটি নেই, আমরা জয়লাভ করবই। এবার আমি আসি, অনেক প্রভাতে এসছি, তাই হয়তো কেউ দেখেনি, এবার দেখে ফেলবে। আর খনার ব্যাপারে খোঁজ করার আগে আমার এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। ঠিক আছে, আপনি এখন আসুন। প্রণাম। ভাই কুমার, শেষ পর্যন্ত তাহলে তুমি এই ঘটনাটা ঘটাতে পারলে। বুঝতে পারছি কতখানি মানসিক দ্বন্দ্ব নিয়ে তুমি এই কাজটা করেছো। কিন্তু সত্যি করে বলো তো, এত বড় সিদ্ধান্ত নেওয়ার মানসিক সাহস তুমি পেলে কোত্থেকে? দেবী কৌরকীকে আমি কথা দিয়েছিলাম, খনার জন্য আমি কিছু একটা করবই। তবে একজন মানুষের কথা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে খনার জন্য কিছু করার জন্য, খনাকে সাহায্য করার জন্য। কে সে? সিংহলের রাজকুমার মহানামা। ভাই কুমার, এ তুমি কি বলছো? ঠিকই বলছি সমৃদ্ধি। খনার উপকার করার জন্য আমাকে সবথেকে বেশি মানসিক বল জুগিয়েছে রাজকুমার। কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে উনি তোমাকে মানসিক বল জুগিয়েছে বলো তো? উদ্দেশ্য? হ্যাঁ ভাই কুমার, উদ্দেশ্য। খনার বিয়ে দেওয়া বা না দেওয়া পুরোটাই ওনার কাছে একটা রাজনৈতিক খেলা। এখন তো আমার মনে সংশয় জাগছে, কেন উনি এটা করলেন? না না সমৃদ্ধি, আমার মনে হয় তুমি ঠিক বলছো না। আর আমি যতদূর রাজকুমারকে চিনি তাতে। না ভাই কুমার, আমার এটা মানতে কষ্ট হচ্ছে যে উনি বিনা উদ্দেশ্যে এটা করেছেন। নিশ্চয়ই মাসুমা বা কন্যিমার কথাতেই উনি। কি বলছো তুমি সমৃদ্ধি? আমি ঠিকই বলছি ভাই কুমার, এক্ষুনি আমাদের একবার ওনার সাথে কথা বলা দরকার, এক্ষুনি। চলো।